মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমি প্রিয়ংবদা ভৌমিক। তুমি নার্স? তুমি রোগীর সেবা করতে জানো? বৃষ্টির দিনে জন্মেছিলি বলে তোর মা তোর নাম দিয়েছিল বাদল। মনমুথ কর, তোর দিকে চেয়ে মুখ টিপে টিপে হাসে কেন বল দেখি? খবরদার প্রিয়া, ওর ফাঁদে পা দিসনি। সাংঘাতিক বদমাশুটা, যাকে বলে উলফ। মির্চি গল্প গোল্ডমাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ডমাইন। আজ শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস, রিমঝিম। উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1961 সালে। নার্স প্রিয়ম্বদার দিনপঞ্জি, আগা গোড়া নারীর চোখে দেখা এক জগৎ। একেবারে আধুনিক এবং 16 আনা বাস্তবের এই কাহিনী। শুরু হচ্ছে রিমঝিম, প্রথম পর্ব। আজ 17 শ্রাবণ, আমার জন্মদিন। আমি প্রিয়ংবদা, মিস প্রিয়ংবদা ভৌমিক। জীবনের 25টা বছর কাটিয়ে 26-এ পা দিলাম আজ। শতাব্দীর সিকি ভাগ কেটে গেল। কি পেলাম, দিলামই বা কি, দেওয়ার সুযোগই বা পেলাম কই? বাইরে ঘনঘোর বর্ষা নেমেছে, ঝরঝর ঝমঝম একটানা বৃষ্টি। রাত্রি এখন 10টা। এরই মধ্যে কলকাতা শহর নিঝুম হয়ে পড়েছে। রাস্তায় লোক নেই, গাড়ি চলাচল নেই। কেবল রাস্তার ধারের আলোগুলো নিজের নিজের মাথার চারপাশে একটা জ্যোতির গোল আভা ধরে দাঁড়িয়ে একা একা। বৃষ্টির অঝোর ধারা সেই আলোর মধ্যে স্পষ্ট, বাকি সব আঁধার, আমার জীবনের মতো। আমার জন্মদিনে প্রতি বছর বৃষ্টি হয়। ভরা শ্রাবণ মাসে যার জন্ম, তার জন্মদিনে বৃষ্টি হলে আশ্চর্য হওয়ার তো কিছু নেই। আমার জীবনে এমন একটা জন্মদিন আসেনি যেদিন আকাশ ভেঙে বৃষ্টি পড়েনি। জন্ম আমার এই বাংলায় নয়, আজকের ওপার বাংলায়। বাবার কাছে আমার জন্মদিনের গল্প অনেকবার শুনেছি। বাবা বলতো, তুই যেদিন জন্মালি সেদিন কি বৃষ্টি! একেবারে আকাশ ভেঙে পড়ছিল, চারিদিকে জল আর জল, একেবারে একেবারে থই থই করছে। খড়ের চাল ফুঁড়ে হুড় হুড় করে জল পড়ছে সারা বাড়িময়। আতুর ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমি। আরো অনেকে ছিল। দেশের বাড়িতে তো আর লোকের অভাব ছিল না। তাদের সকলকে এখন তোর হয়তো মনেও নেই। অবশ্যই না থাকারই কথা। অনেক পাড়াপড়শিও জড়ো হয়েছিল। ওখানে ওসব হতো, কারোর ভালো মন্দে গোটা পাড়াটাই জড়ো হয়ে যেত। পুরো পাড়াটাই যেন ছিল একটা পরিবার, সবাই সবার জন্যে, কেউ পর নয়। তারপর কি যে হলো! যুদ্ধ লাগলো, আকাল শুরু হলো, তারপর দেশ ভাগ। একে একে সবাই ছেড়ে চলে গেল। কে কোথায় গেল কে জানে, কে বাঁচলো কে মরলো। আবার তুমি শুরু করলে? যে কথাই হোক, একবার সুযোগ পেলেই হলো। সেই দেশের বাড়ি, সেই যুদ্ধ, সেই দেশভাগ। কি আর করব বল, আর আছেটাই বা কি আমার বেঁচে থাকার। এই তুই আর ওই দেশের কথা। দেশটাকে তো এই রাজনীতির নেতা মাতব্বররা ছিনিয়ে নিল।
দেশের স্মৃতিটাকেও কি তুই আগলে রাখতে দিবি না? ভুলে যাচ্ছ কেন বাবা? ওই দেশে তো আমিও 16টা বছর কাটিয়েছি। জীবনের প্রথম বড় পরীক্ষা ম্যাট্রিক, সেটা তো ওই দেশ থেকেই দিয়েছি। আমারও কি কিছু কম স্মৃতি আছে? ওই দেশ, কি সৌভাগ্য আমাদের বল বাদল। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সেই জন্মভূমিকে আমরা এখন বলি ওই দেশ। আচ্ছা আচ্ছা বাদল, তোর তোর মার কথা মনে পড়ে? দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। না 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 মা, আমার বাদল সোনাকে কেউ নিয়ে যাবে না। বর এলে আমি বরকে দূর করে দেব, ঠিক আছে? শোন না মা আমার। বৃষ্টির দিনে জন্মেছিলি বলে তোর মা তোর নাম দিয়েছিল বাদল। জানিস তো, যার বৃষ্টির দিনে জন্ম তার জীবনের সব বিশেষ বিশেষ দিনে বৃষ্টি হয়। বৃষ্টি তার জন্য শুভ। হ্যাঁ বাবা, শুভই তো। যেদিন তোমার হাত ধরে কলকাতায় এসে দাঁড়ালাম, সেদিনও কিন্তু বৃষ্টি ছিল। আজকে আমাকে বাদল বলে ডাকার কেউ নেই। মাকে হারিয়েছি সেই 5 বছর বয়সেই, আর বাবাও আমাকে ছেড়ে চলে গেছে প্রায় বছর 5 হলো। কিন্তু যাবার আগে বাবা নিজের বাতিকটা 16 আনা দিয়ে গেছে আমাকে। হ্যাঁ, বাতিকই বটে, নইলে ডায়েরি লিখতে বসে কেউ দেশের কথা লেখে? অবশ্য লিখবো নাই বা কেন, সেটাও তো আমার পরিচয়ের মধ্যেই পড়ে, যে পরিচয়ের কারণে আজও আমি মিস, বাবার শত চেষ্টার পরেও মিসেস হতে পারলাম না। উফ, আবার ফোন করলো কে এত রাত্রিরে? শুক্লা নয় তো? হ্যালো। হ্যাঁ হ্যালো, এটা কি মানে নার্সের নাম্বার? কাকে চাই আপনার? নার্স প্রিয়দম্বা, মানে প্রিয়দম্বা ভৌমিক নার্সকে চাই। কি অসভ্যের মতো কথা বলছেন? বলুন প্রিয়ংবদা। আমি প্রিয়ংবদা ভৌমিক, নার্স, প্রাইভেটে প্র্যাকটিস করি। কি প্রয়োজন আপনার আমাকে, তাও আবার এত রাতে? আমার বাচ্চা মেয়ে খুব অসুখ, রাত জেগে ওকে দেখার কেউ নেই, আপনাকে আসতেই হবে। আপনি কে, কোথা থেকে বলছেন? আমি শঙ্খনাথ ঘোষ, 117 বেলেঘাটা নিউ অ্যাভিনিউ থেকে বলছি। বেলেঘাটা? জানেন কি, আমি নাইট শিফট করলে পার নাইট 50 টাকা নিই। দেব, আপনাকে 50 টাকাই দেব। চলে আসুন জলদি। জলদি মানে? একে রাত, তার মধ্যে বৃষ্টি, রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই, আর আমি যাব বেলেঘাটা? রাস্তায় ট্যাক্সি পাবো নাকি? আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি, 5 মিনিটের মধ্যে চলে আসুন। রাখছি। আশ্চর্য লোক তো আপনি, 5 মিনিটের মধ্যে কেউ? হ্যালো হ্যালো, শুনছেন মিস্টার ঘোষ? যা, কেটে দিল। অদ্ভুত লোক তো। আমি যেতে পারবো কিনা, বাড়িতে আছি কিনা, এসব না জেনেই গাড়ি পাঠিয়ে দিয়েছে। কিন্তু এখন আর এড়াবার উপায় কি? তাড়াতাড়ি তৈরি হতে হবে। রাত বিরেতে এমন কল আসা আমার মতন একজন প্রাইভেট নার্সের কাছে অস্বাভাবিক নয়, কিন্তু এমন কথাবার্তার এমন কাণ্ড, সত্যি, তার উপরে এই বৃষ্টি। এমনিতে বড় মানুষ নিয়ে আমাদের কাজ। যারা গরিব তারা তো আর রোগীর সেবার জন্য নার্স ডাকতে পারে না, নিজেরাই যতটুকু পারে সেবা শুশ্রূষা করে। কিন্তু এই বড় মানুষগুলো যেন কি রকম, ওদের চাল চলন, ভাবভঙ্গি সব আলাদা, দু চোখে দেখতে পারি না। যারা বনেদি বড় মানুষ তারা ভদ্র ব্যবহার করেন বটে, কিন্তু মুরব্বিয়ানায় অনুগ্রহের ভাব, টাকা করে সম্বন্ধে ভারী চালাক।
এদের কাছ থেকে পাওনা টাকা আদায় করা কঠিন কাজ। আর যারা ভুঁইফোড় বড় মানুষ, তারা দু হাতে টাকা ছড়াতে ভালোবাসেন, কিন্তু ব্যবহার একেবারে চাষার মতো। মেয়েদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় জানেন না, ভাবেন টাকা দিলেই যথেষ্ট, ভদ্রতার দরকার নেই। এই শঙ্খনাথ ঘোষটি তেমনই ভুঁইফোড় বড় মানুষ। প্রিয়দম্বা, কি কথার ছিরি! লেখাপড়া শিখেছেন বোধ হয় পাঠশালা পর্যন্ত, অথচ টাকা আছে। এই বৃষ্টির রাতে আবার কার গাড়ির এমন গান গাইবার শখ হলো? মিস্টার ঘোষের গাড়ি এসে পড়ল নাকি? জানলাটা খুলে দেখি তো। দাঁড়ান, আসছি। মিস ভৌমিক? হ্যাঁ, চলুন। ইস, বাড়ির সিঁড়ি থেকে গাড়িতে উঠতেই অর্ধেক ভিজে গেলাম। এমন দিনে কাজে যেতে ইচ্ছে করে কারোর? নেহাত গাড়িটা না পাঠালে। গাড়িটা কি দারুণ, কিন্তু পুরো যেন একটা জাহাজ। আবার সাদা টুপি, সাদা উর্দি পরা ড্রাইভার। বাবা, মনে হচ্ছে বেশ বড় লোক। আমি আবার কোনো স্বপ্ন দেখছি না তো? হয়তো ডায়েরি লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছি, আর ঘুমের মধ্যেই চলেছি কোনো অ্যাডভেঞ্চারে। আসুন ম্যাডাম। এটাই কি মিস্টার ঘোষের? হ্যাঁ, স্যার ওপরে আছেন। ও হলো শিবসেবক, ওই আপনাকে নিয়ে যাবে। आइए मैडम, बैग तो मुझे दीजिए, हमारे साथ आसें दो तलाय। বাইরের লোহার ফটক, গাড়ি বারান্দা, এমন মার্বেল বসানো, ঝাঁ চকচকে সাজানো গোছানো ঘরদোর, এ তো এত আলো! এই যে দেখছি কোনো প্রাসাদের চেয়ে কম কিছু নয়। সিঁড়িটাও কাঠের নয়, মার্বেলের। ওদিকে মনে হয় বসার ঘর পেরিয়ে এলাম। দরজার ফাঁক দিয়ে দামি কাউচ, দামি সোফা চোখে পড়ল। বড় লোকদের বাড়ি বাড়ি ডিউটি করে এগুলো এখন চট করে চোখে পড়ে বেশ। আগে এসবের কদর বুঝতাম না, এখন এসব দেখে দেখে বুঝতে পারি কোনটার দর কত। কিন্তু বাড়িটা এত নিস্তব্ধ কেন? ওই ড্রাইভার আর এই উর্দি পড়া চাকর, এছাড়া তো আর কাউকে দেখছি না। ড্রাইভারটা আবার গাড়ি নিয়ে কোথায় চলে গেল। চাকরটা ইশারায় কি যেন বলল ওকে। শঙ্খনাথ বাবুর বাড়ির ওপর তলাটা যেন বিয়ে বাড়ির থেকেও বেশি আলো ঝলমলে, কিন্তু মানুষ নেই। উর্দি পড়া চাকর আমাকে নিয়ে একটা ঘরের দরজার সামনে দাঁড়ালো। প্রকাণ্ড ঘর, নার্সারির মতো সাজানো। শিশুর ছোট্ট খাট, দোলনা, নানা রকম ছোট বড় খেলনা ঘরের চারিদিকে ছড়ানো। দুটো বড় বাল্ব জ্বলছে। একটা ঘাগরা পরা ঝি জাতীয় বউ দরজার পাশে উবু হয়ে বসে আছে। আর দেখি শঙ্খনাথ বাবু তার বছর দেড়েকের ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে পায়চারি করছেন। সাব, নার্স এসেছেন। চাকর আমার কথা বলতেই ভদ্রলোক ঘুরে দাঁড়ালেন। ঘন ভুরুর নিচে একজোড়া জলজলে চোখ কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল। তুমি? হ্যাঁ, আমি মিস প্রিয়ংবদা ভৌমিক। একটা অদ্ভুত দৃষ্টি এই শঙ্খনাথ বাবুর, সরাসরি, কোনো দ্বিধা, কোনো আড়ষ্টতা নেই। আমার আমার গা শিরশির করছিল। কি চাষাড়ে লোক! সম্পূর্ণ অপরিচিত একজন নার্সের দিকে কেউ এইভাবে, কিন্তু সেই চোখে কোনো ইঙ্গিত কি বাসনা হয়তো ছিল না। আমি আঁচল জড়াচ্ছিলাম গায়ে। বৃষ্টির একটু ছাড় তো লেগেইছে গায়ে। শঙ্খনাথ বাবু তখনও তাকিয়ে, তারপর চোখ দুটো আমার মুখ থেকে নেমে দরজার পাশে ঝিয়ের ওপর পড়ল। কলাবতী, ডলকে শুইয়ে দাও। ওই ধরো। তখনই জানলাম ওই ঝিয়ের নাম কলাবতী।
কলাবতী অতি সন্তর্পণে শঙ্খনাথের কোল থেকে ঘুমন্ত মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে দিল। মেয়েটা একটু উসখুস করল, কিন্তু জাগল না। তখন ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়ালেন। ভালো করে মেপে নিলাম আমি একবার। বেশ লম্বা, অন্তত আমার চেয়ে। বয়স আন্দাজ 35। তামাটে ফর্সা রং, দোহারা গড়ন, কিন্তু ভুঁড়ি নেই। মুখখানা যেন পেটাই করা লোহা দিয়ে তৈরি, একটু রুক্ষ রুক্ষ ভাব। মেয়েকে নিশ্চয়ই খুব ভালোবাসেন, নিজেই তাকে বুকে করে বেড়াচ্ছিলেন। একটা জিনিস আমার প্রথমেই খটকা লেগেছিল, মেয়ের ঘরে মেয়ের মাকে দেখতে পাইনি আমি। ভেবেছিলাম শঙ্খনাথ বিপত্নিক, কিন্তু প্রশ্নটা করতে পারিনি। প্রশ্নের উত্তরটা আপনা আপনি জেনে গেলাম কিছুক্ষণ পরে। তুমি নার্স? তুমি রোগীর সেবা করতে জানো? ডিপ্লোমা দেখবেন? না না, তার দরকার নেই। ডাক্তার যখন বলেছেন তখন নিশ্চয়ই জানো। আসলে আমার ধারণা ছিল নার্সদের বয়স 40-50 হয়। সে যাগে, এই যে এ হলো আমার মেয়ে। দেখছো তো কতটুকুন। মেয়েটার বড় অসুখ, দিকে রাত্রিরে তার দেখাশুনো করবার লোক নেই। আসলে আমি ঠিক একা কলাবতীর ওপর। দেখো, যতদিন দরকার তোমাকেই রাত্রিরে থাকতে হবে। রোগটা কি? মেনিনজাইটিস। কোন ডাক্তার দেখছেন? দেখেছে তো অনেক ডাক্তারই। চার্জে আছে আমার ফ্যামিলি ডাক্তার। সে আজ রাত্রি 10টা পর্যন্ত এখানেই ছিল। এসো এসো, তাকে ফোন করতে হবে, সেই তোমাকে সব বলে কয়ে দেবে। এসো। হ্যালো, আমি প্রিয়ঙ্গদা বলছি। কি করতে হবে বলুন? আজ একটা অদ্ভুত কাণ্ড ঘটল। একজন পেশাদার নার্সের ক্ষেত্রে এটা একটা বড় ভুল। আমি ডাক্তারের সঙ্গে ফোনে কথা বললাম, কিন্তু ডাক্তারের নামটা জানলাম না। শঙ্খনাথ বাবুও বললেন না তার নাম। গলা শুনেও চিনতে পারলাম না কি। ফোন ছাড়ার সময় ডাক্তার বললেন, ঠিক আছে, কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট। বোধহয় জামাইবাবুর কোনো বন্ধু হবেন। জামাইবাবুই হয়তো তাকে রেকমেন্ড করেছেন আমার নাম। ও, আমার জামাইবাবু ডক্টর নিরঞ্জন দাস সম্পর্কে কিছু বলা হয়নি, কিন্তু বলার আছে অনেক কিছু। আসলে যার জন্য ডক্টর দাসকে আমি জামাইবাবু বলি, সেই শুক্লার প্রসঙ্গই ওঠেনি। তার আগেই শঙ্খনাথ বাবুর জরুরি কল এসে আমার ডায়েরি লেখাটা একেবারে ভণ্ডুল করে দিল। তখন ঠিক রাত 12টা। ডাক্তারের সঙ্গে কথা সেরে পেশেন্টের চার্জ নিলাম। শঙ্খনাথ বাবুকে বললাম, আপনার আর এখানে থাকবার দরকার নেই, তবে বাচ্চার মা যদি মাঝে মাঝে এসে দেখে যেতে চান তো দেখে যেতে পারেন। ওর মা? সে তো নাচতে গেছে। নাচতে গেছেন মানে? ডান্সার? দেশে বিদেশে নাচ শিখিয়ে? না, এ নাচ সে নাচ নয়। এ নাচ একজন পুরুষকে জাপটে ধরে ধেই ধেই করে নাচ। আজ বিলিতি কোনো 5 তারা হোটেল বা সাহেবী কেতার ওই ক্লাবের কোনো একটাই পার্টি আছে, আর আমার বউ সেখানে না গিয়ে কি থাকতে পারে? সমাজে তার একটা স্টেটাস আছে না? আরে মেয়ের অসুখ তো তাতে তার কি? নাচবার, অন্য মানুষের গায়ে ঢলে পড়ার এত বড় সুযোগ কি আর ছেড়ে দেওয়া যায়? ও, তাহলে নিশ্চয়ই ফিরে আসবেন এক্ষুনি। বলে গিয়েছিল 10টার সময় ফিরবে, 12টা বেজে গেছে। যত সব। শঙ্খনাথ একটা চেয়ারে বসে পড়লেন। বিয়ে করিনি আমি, কিন্তু বুঝলাম স্বামী আর তার স্ত্রীর মধ্যে মনের মিল নেই। এ যেন ডক্টর দাসের দাম্পত্য জীবনের উল্টোপিঠ। জিজ্ঞেস করলাম, আপনি বুঝি পার্টিতে যান না? শঙ্খনাথ বাবু উত্তেজিত হয়ে লাফিয়ে উঠলেন চেয়ার থেকে। হ্যাঁ, আমি পার্টিতে যাব? কি বলছো তুমি প্রিয়দম্বা? আমি মুখ্যু, অসভ্য, নাচতে জানি না, ব্রিজ খেলতে জানি না, ছুরি কাঁটা ধরে ডিনার খেতে জানি না। আমি পার্টিতে যাব? আমি পার্টিতে যাব? আরে আমি যে একটা আনকালচার্ড গেঁয়ো, হাতে হাতুড়ি ছেনির গন্ধ। লোকে হাসবে না? আরে আমার স্ত্রী সমাজে মুখ দেখাবে কি করে? আর তাছাড়া মেয়েটাকে দেখবার তো একটা লোক চাই।
আজ 3 দিন রাত্রিরে আমি ঘুমোইনি। তিনি ক্লান্তভাবে আবার চেয়ারে বসে পড়লেন। হয়তো একটা সহানুভূতি হওয়াই স্বাভাবিক ছিল, কিন্তু কেন জানি না আমার রাগ হলো। একটু কড়া গলাতেই বলে ফেললাম, আগে নার্সের ব্যবস্থা করেননি কেন মিস্টার ঘোষ? তাহলে তো 3 রাত্রির জেগে থাকতে হতো না। শঙ্খনাথ বাবু কখনো কারোর কাছে কড়া কথা শুনতে অভ্যস্ত নন, সেটা তাঁর চমকে ওঠা থেকে বুঝতে পারলাম। তিনি 2 হাতের আঙুলগুলো চুলের মধ্যে চালিয়ে দিয়ে কিছুক্ষণ বসে রইলেন। তারপর আস্তে আস্তে বললেন, প্রিয়দম্বা, আমি গরিবের ছেলে, গরিবি চালে মানুষ হয়েছি। বাড়িতে কারুর অসুখ হলে মা খুড়ি বাপ খুড়োরাই সেবা করে, এটাই দেখে এসেছি চিরকাল। হ্যাঁ, এখন আমার টাকা হয়েছে, কিন্তু নার্স রেখে তার ঘাড়ে সেবার ভার তুলে দেওয়া যায় না। না, এ কথা আমার মনেই আসেনি। আজ ডাক্তার বলল, তাই খেয়াল হলো। লোকটি মুখ্য এবং অসভ্য সন্দেহ নেই, কিন্তু স্পষ্ট বক্তা। নিজের সম্বন্ধেও স্পষ্ট কথা বলতে সংকোচ নেই। আমি ওনাকে বিশ্রাম নিতে বললাম, ভরসা জোগানোর চেষ্টা করলাম। যান মিস্টার ঘোষ, আজ অন্তত নিশ্চিন্তে ঘুমোতে পারেন। আমি যখন আপনার মেয়ের দায়িত্ব নিয়েছি তখন কোনো চিন্তা নেই। কিন্তু উনি গেলেন না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অনিশ্চিতভাবে এদিক ওদিক তাকালেন। একটা অস্বস্তি ওর শরীরে। আমি আর কোথায় যাব, এ ঘরেই শুয়ে থাকি। কলাবতী! পশ্চিমা ঝিটা আবার গিয়ে দোরের কাছে বসেছিল। উঠে এসে কাছে দাঁড়ালো। থ্যাবড়া থ্যাবড়া মুখ, নাকে নোলকের আংটি, বয়স আন্দাজ 30। শঙ্খনাথ বাবু তাকে বললেন, তুমিও তো 3 রাত্রি জেগে আছো, যাও ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, শিবসেবককে বলে দিও মালকিন না ফেরা পর্যন্ত যেন সে জেগে থাকে। জি সাব। যত জ্বালা। কলাবতী চলে গেল। এই সময় বিছানায় বাচ্চা একটু উসখুস করে উঠল। আমি গিয়ে চেয়ার টেনে বিছানার পাশে বসলাম। তার গায়ে হাত দিয়ে দেখলাম জ্বর আছে, কিন্তু বেশি নয়। আমি গায়ে হাত রাখতেই সে আবার শান্ত হয়ে ঘুমোতে লাগলো। তার মুখের দিকে চেয়ে রইলাম। আমার অনুমান ঠিকই ছিল, বাচ্চাটির বয়স 1.5 বছর বেশি নয়। এবার মুখটা দেখলাম স্পষ্ট, ঠিক যেন গোলাপ ফুল ফুটে আছে। এত অসুখেও চোখ ফেরানো যায় না। শঙ্খনাথ বাবু আমার সঙ্গে খাটের কাছে এসে দাঁড়িয়েছিলেন। আমি তার দিকে চোখ তুলে চাইতে দেখলাম তিনি সপ্রশ্ন চোখে আমার দিকে চেয়ে আছেন। আমি ঘাড় নেড়ে জানালাম, ঠিক আছে। তিনি গিয়ে দূরের একটা জানলা খুললেন, আবার তখনই বন্ধ করে দিলেন। বাইরে বৃষ্টি চলেছে, বিরাম নেই, বিশ্রাম নেই। জানলার কাছে একটা গদি মোড়া ডিভান ছিল। শঙ্খনাথ বাবু তাতে বসলেন। আমাকে লক্ষ্য করে চাপা গলায় বললেন, বলছি, পাশের ঘরে চায়ের সরঞ্জাম আছে, যদি রাত্রিরে খেতে চাও। আমি নিঃশব্দে হাত তুলে তাঁকে আশ্বাস দিলাম, দরকার হলে খাবো। তিনি তখন ডিভানের ওপর লম্বা হয়ে শুলেন। আমি শিশুর খাটের পাশে বসে রইলাম। কত কি খেয়াল আসতে শুরু করলো মনে। না আছে তার মাথা, না আছে মুন্ডু। এসব কথা ডায়েরিতে লেখার মতো নয়। ছোট্ট মেয়েটার মেনিনজাইটিস হয়েছে, কঠিন রোগ। যদিও এখন সেরে উঠেছে সে ধীরে ধীরে, আর কদিনের মধ্যেই হয়তো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। শুধু নজর রাখা দরকার, এতটুকু ত্রুটি হলে চলবে না। কিন্তু এই ফুলের মতো ফুটফুটে শিশুটির মা কিরকম মা? আধুনিকা অনেক দেখেছি, আমিও তো আধুনিকা। তাই বলে নিজের রুগ্ন সন্তানকে বাড়িতে ফেলে নেচে বেড়াতে কাউকে দেখিনি। হয়তো এটা আধুনিকতার দোষ নয়, ব্যক্তিগত চরিত্রের দোষ। তবে মেয়ের মায়ের দোষ যতই থাক, নিশ্চয়ই সে অপূর্ব সুন্দরী। মেয়ে এত রূপ বাপের কাছ থেকে পায়নি। বাপের চেহারা তো গুন্ডার মতো।
বাপের কথা মনে হতেই ঘাড় ফিরিয়ে শঙ্খনাথ বাবুর দিকে চাইলাম। তিনি কনুয়ে ভর দিয়ে করতলে মাথা রেখে কাত হয়ে শুয়ে আছেন, দৃষ্টি আমার ওপর। কিন্তু দৃষ্টিতে আপত্তিকর কিছু নেই, কেবল নির্বাক কৌতূহল। আমার মতো জীব তিনি জীবনে দেখেননি, তাই নিষ্পলক চেয়ে আছেন। আমার সঙ্গে চোখাচোখি হবার পরও তিনি চোখ ফিরিয়ে নিলেন না, এক দৃষ্টে চেয়ে রইলেন। আমার খুব অস্বস্তি হলো। আমি উঠে গিয়ে ডিভানের কাছে দাঁড়ালাম। তাই দেখে তিনিও উঠে বসলেন। আমি বললাম, আমি যখন চার্জ নিয়েছি তখন আপনার জেগে থাকার মানে হয় না, আপনি ঘুমোবার চেষ্টা করুন না। তিনি বললেন, ঘুমোবার চেষ্টা? আমাকে চেষ্টা করতে হয় না, চোখ বুঝলেই ঘুমোতে পারি। আজ ইচ্ছে করেই জেগে আছি। আচ্ছা, পিউ এখন কেমন আছে? পিউ? ওর নাম পিউ? হ্যাঁ, কেমন আছে? ভালোই আছে, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি আবার গিয়ে বসলাম আগের জায়গায়। মেয়েটাকে দেখে যতটা মিষ্টি লাগছিল, এখন ওর নাম শুনে আরও যেন মিষ্টি লাগতে শুরু করলো আমার। পিউ, পাপিয়ার ডাক। ছোট্ট একটি পাখির মিষ্টি এক টুকরো কাকুলি। এই মেয়েটি পাখি নয়, পাখির কুজন। যে নাম রেখেছে তার রসবোধ আছে। শঙ্খনাথ বাবু নিশ্চয়ই নয়। এমন সময় পিউ একটু উসখুস করে উঠল। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তার গায়ে হাত রাখলাম। না, জ্বর বাড়েনি। তাকে পাশ ফিরিয়ে শুইয়ে দিতেই সে আবার ঘুমোতে লাগলো। শঙ্খনাথ বাবুও ডিভানে শুয়ে পড়লেন, সেই আগের মতো। শঙ্খনাথকে দেখে মনে পড়ে গেল আমার বাবার কথা। আমার বাবা ছিলেন কবিরাজ। পূর্ববঙ্গে খুব পসার ছিল। মা মারা যান যখন আমার বয়স 5 বছর। বাবার বিয়ে করেননি। আমি তার একমাত্র সন্তান। বাবা আমাকে নিজের হাতে মানুষ করেছিলেন, লেখাপড়াও শিখিয়েছিলেন। 16 বছর বয়সে ম্যাট্রিক পাশ করেছিলাম। ম্যাট্রিক পাশ করবার কিছুদিন পরে হঠাৎ আমরা কলকাতায় চলে এলাম। তখনও হিন্দু মুসলমানের মধ্যে মারামারি কাটাকাটি আরম্ভ হয়নি। কিন্তু বাবা বুঝতে পেরেছিলেন প্রচণ্ড দুর্যোগ আসছে। তিনি বাড়ি ঘর বিক্রি করে সঞ্চিত টাকা কড়ি নিয়ে কলকাতায় চলে এলেন। তার কয়েক মাস পরেই দুরন্ত কালবৈশাখী ঝড়ের মতো মহা দুর্যোগ এসে পড়ল। দেশ দুভাগ হবার সূত্রপাত হল। সেই সময় এই কলকাতার রাস্তাঘাটে যে বর্বরতা দেখেছি তা ভুলবার নয়। এক আতঙ্ক যেন পিষে পিষে মারছিল আমাদের বাবা মেয়েকে। বাদল, বাদল, বাদল! বাবা, বাবা, একে তুমি এমন করছো কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজাটা লাগা, দাঙ্গা লেগেছে। দাঙ্গা? হ্যাঁ হ্যাঁ, দাঙ্গা। যে যাকে পাচ্ছে মারছে, কাটছে, বাড়ির মেয়ে বউদের তুলে নিয়ে যাচ্ছে, সর্বনাশ করছে ধরে ধরে। তুই তুই লুকিয়ে পড়, লুকিয়ে পড়, লুকিয়ে পড়। হায়, ঘরে আয়, এদিকে এদিকে আয়। বাবা এখানে এসে আবার কবিরাজি ব্যবসা খুলে বসেছিলেন, কিন্তু আর পসার হলো না। পুঁজি ভেঙে সংসার চলতে লাগলো। বাবা ভারী বিচক্ষণ ছিলেন, দূরদর্শী ছিলেন। তিনি আমাকে কলেজে ভর্তি করলেন না, বিয়ের চেষ্টা করতে লাগলেন। তিনি ভেবেছিলেন পুঁজি ফুরোবার আগে যদি আমার একটা সদ্গতি করতে পারেন, তাহলে তাঁর একলার জীবন কোনো রকমে কেটে যাবে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। যতবার পাত্রপক্ষ আমাকে দেখতে এলো ততবার একই কথা। কি বললেন? আদি নিবাস ওপার বাংলায়? মেয়ের জন্ম ওপারে? হ্যাঁ, তখন অবশ্য এদেশ ওদেশ বলে কিছু ছিল না, সবই এক ছিল। ওখান থেকেই মেয়ে ম্যাট্রিকুলেশন দিল। মা ছিল না মেয়েটার। কবিরাজির ফাঁকে ফাঁকে আমি যতটা পেরেছিলাম তাতেই যা করার করলো। ঘটক মশাই তো কথা বলেননি আমাদের।
না 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 না, মাফ করবেন ভৌমিক মশাই, ওপার থেকে ওই পালিয়ে আসা মেয়েকে আমরা আমাদের ঘরের বউ করে তুলতে পারবো না। পালিয়ে আসিনি আমরা মিত্রমশাই, আপনি বোধহয় ভুল বুঝছেন। ঝামেলা শুরু হওয়ার অনেক আগেই। আরে থামুন মশাই, ওসব কথা বাদ দিন। ওপার থেকে আসা মেয়েদের কুমারিত্বের কোনো ঠিক ঠিকানা আছে নাকি? কি বলছেন আপনি? এভাবে কোনো মানুষ মানুষকে বলতে পারে? হ্যাঁ হ্যাঁ পারে, অবশ্যই পারে। মিথ্যা কথা তো বলছি না কিছু। সত্যি কথা বলতে আবার দোষের কি আছে? হ্যাঁ বলো মিত্রমশাই। দোষের সত্যিই কিছু ছিল না, বরং দোষটা আমারই ছিল, একটা মারাত্মক দোষ। আমি পূর্ববঙ্গ থেকে পালিয়ে আসা মেয়ে। তখনকার দিনে পূর্ববঙ্গ থেকে যে মেয়েই পালিয়ে এসেছে তার দৈহিক সুচিতা সম্বন্ধে সকলের মনেই সন্দেহ ছিল। আমি যে দাঙ্গা আরম্ভ হওয়ার আগেই পালিয়ে এসেছিলাম এ কথায় কোনো বরকর্তাই কান দিলেন না। সুতরাং যোগ্য ঘর বর জুটল না আমার। আমি সুন্দরী না হতে পারি, কিন্তু একেবারে শ্যাওড়া গাছের পেতনিও নই। রং ফর্সা, মুখ চোখের গড়ন কোনোটাই নিন্দের নয়। তাছাড়া বাবা টাকা খরচ করতেও রাজি ছিলেন, তবু আমাকে বিয়ে করতে কেউ এগিয়ে এলো না। কলকাতায় আসার পর বাবার শরীর আস্তে আস্তে ভাঙতে শুরু করেছিল। ছিলেন রোজগেরে মানুষ, এখানে এসে রোজগার নেই, তার উপর আমাকে নিয়ে দুশ্চিন্তা। কলকাতার জল হাওয়া তাঁর সহ্য হচ্ছিল না, মাঝে মাঝেই অসুখে পড়েন। আমি সেবা শুশ্রূষা করি, তিনি সেরে ওঠেন, আবার কিছুদিন পরে অসুখে পড়েন। এভাবেই বছর দেড়েক কেটে গেল। একদিন বাবা অম্বলের ব্যথা নিয়ে বিছানায় শুয়েছিলেন। আমি পায়ের কাছে বসে পায়ে হাত বুলিয়ে দিচ্ছিলুম। তিনি একবার বালিশ থেকে মাথা তুলে আমার মুখের দিকে তাকালেন, আস্তে আস্তে বললেন, তুই বেশ সেবা করতে পারিস। মানুষের সেবা করবি, শিখবি নার্সের কাজ। কথাটা বলেই যেন একটু লজ্জিতভাবে আবার বালিশে মাথা রাখলেন বাবা। বুঝতে পারলাম রোগের মধ্যেও তিনি আমার কথাই ভাবছেন। হয়তো রোগের মধ্যে নিজের মৃত্যু চিন্তা মনে এসেছে। ভাবছেন তিনি যদি হঠাৎ মারা যান তখন আমার কি গতি হবে। তার মেয়ে নার্স হবে এ চিন্তা তার কাছে সুখের নয়। মেয়েকে নিজের ভাত নিজে জোগাড় করে নিতে হবে, স্বামীর ভাত কাপড়ে বাঁচা হবে না। কিন্তু উপায় কি? ভালো ঘরে বরে যখন বিয়ে দিতে পারলেন না, তখন একটা কিছু ব্যবস্থা করতে হবে তো, যাতে আমি ভদ্রভাবে জীবন কাটাতে পারি। বাবার প্রশ্নে আমার চোখে জল এসে গিয়েছিল। কান্না চেপে বলেছিলাম, হ্যাঁ বাবা, শিখব। সেবা করতে আমার খুব ভালো লাগে। সেই ভালো, সেরে উঠি, তারপর চেষ্টা করব। নার্সের কাজ খুব ভালো কাজ। মানুষের সেবা, রুগ্ন মানুষের সেবা, এর তুল্য কোনো কাজ আছে রে? স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ ধন্য সে কাজ। আকাশ পাতাল ভাবতে ভাবতে কোথায় যে হারিয়ে গেছিলাম জানি না। সম্বিত ফিরল বাইরে গাড়ির শব্দে। ঘাড় ফিরিয়ে দেখি শঙ্খনাথবাবু উঠে বসেছেন। তাঁর চোখে গনগনে আগুন, চোয়ালের হাড় শক্ত হয়ে উঠেছে। বাইরে বৃষ্টির ঝরঝর ঝমঝম শব্দ যেন একটু মন্দা হয়ে আসছে। হাত ঘড়ির দিকে চোখ পড়তেই উঠতে হলো আমায়। রাত 1টা বাজে। এখন পিউকে ইঞ্জেকশন দিতে হবে। আমার ব্যাগটা নিয়ে প্রস্তুতি শুরু করলাম। কানে এলো জুতোর খুটখাট। বুঝলাম কোনো মহিলা আসছেন। তিনি গাড়ি থেকে নেমে একতলা পার করে দোতলার বারান্দায় উঠে এসেছেন। এক্ষুনি তিনি এসে দাঁড়াবেন এই ঘরের দরজায়। আমার ঘাড় এমনি ঘুরে গেল দরজার দিকে।
চেয়ে দেখলাম দরজার সামনে এসে দাঁড়ালো একটি মূর্তি। আরব্য উপন্যাসের হুরপরীদের দেখিনি, কিন্তু তারা এত সুন্দর কখনোই ছিল না। মনে হলো মেঘে ঢাকা আকাশ থেকে এক ঝলক বিদ্যুৎ দরজার ফ্রেমের মাঝখানে এসে স্থির হয়ে দাঁড়িয়েছে। চিপচিপে লম্বা ধরনের গড়ন, দুধে আলতা রং, মুখখানি কুঁদে কাটা, পরনে খুব ফিকে নীল রঙের সিল্কের শাড়ি, তার চেয়ে একটু গাঢ় নীল রঙের ব্লাউজ। সবার উপরে একরাশ হিরে আর পান্নার গয়না শিশির বিন্দুর মতো ঝলমল করছে। দরজার সামনে এসে তার প্রথমেই চোখ পড়েছিল আমার উপর। সে আমাকে এক নজরে ভালো করে দেখে নিল। তার নরম রাঙা ঠোঁটে একটু মিষ্টি হাসি এসে গেল। হাসিটি কিন্তু স্থায়ী হলো না। শঙ্খনাথবাবু পাগলা হাতির মতো তার সামনে ছুটে গিয়ে দাঁড়ালেন। চাপা গর্জন করে বললেন, 10টা বেজেছে। আহ, কি করছো কি? চুপ করো, পিউ জেগে যাবে। পিউ জেগে যাবে? এতক্ষণ পিউর কথা মনে ছিল না? মনে ছিল না? সারাক্ষণ কেবল পিউয়ের কথাই ভেবেছি। কিন্তু আসবো কি করে? যা বৃষ্টি, সাপের মুখ ছিঁড়ে যায়। আরে যখন বেরিয়েছিলে তখন তো বৃষ্টি কিছু কম ছিল না। বেরোলে কেন? একটা দিন না নাচলে চলতো না নাকি? শঙ্খনাথের স্ত্রী চকিত আর চোখে আমার দিকে তাকালেন। আমি বাইরের লোক, আমার সামনে দাম্পত্য কলহ বাঞ্ছনীয় নয়। তিনি স্বামীর কথার উত্তর না দিয়ে ঘরের মধ্যে এগিয়ে এলেন। পিউয়ের খাটের পাশে এসে দাঁড়ালেন। মেয়ের দিকে একবার তাকালেন কি তাকালেন না, আমার দিকে চেয়ে নরম হেসে বললেন, আপনি বুঝি নার্স? হ্যাঁ, আমি মিস প্রিয়ংবদা ভৌমিক। বাঁচলাম। পিউয়ের জন্যে আর ভাবনা নেই। এবার আপনি এসে গেছেন, আপনি সব সামলে নেবেন। ভাবনা নেই, সব সামলে নেবেন। যেন পিউয়ের কথা ভেবে ভেবে রাত্রিরে ওনার ঘুম হচ্ছিল না। আহ, চুপ করো না। বলছি না, তোমার গলার আওয়াজে পিউ চমকে উঠবে। মেয়েটা অসুস্থ, সে খেয়াল আছে? আমাকে শাসন করছো। কার খেয়ালের কথা বলছো তুমি? তুমি কখনো পিউর খেয়াল রেখেছো? মাফ করবেন, পেশেন্টের ঘরে এসব করবেন না প্লিজ। আপনারা বরং বিশ্রাম করুন গিয়ে। আমাকে এবার ইঞ্জেকশন দিতে হবে, সময় হয়ে গেছে। ইঞ্জেকশন? ওইটুকু মেয়েটাকে? আপনারা কি মানুষ? সরি ম্যাডাম, রোগের চিকিৎসা করতে গেলে তো এটা প্রয়োজন। না না, ও আমি দেখতে পারবো না। তাহলে আপনার এখান থেকে যাওয়াটাই ভালো। হ্যাঁ, সেই ভালো, আমি যাই। স্ত্রী আর দাঁড়ালেন না। শঙ্খনাথবাবু থাকতে চেয়েছিলেন, কিন্তু এবার আমি ওকেও চলে যেতে বাধ্য করলাম। দেখলাম পরীর পেছন পেছন এক দৈত্য যেন ঘর থেকে বেরিয়ে গেল বাধ্য ছেলের মতন। বৃষ্টি বোধহয় থেমে গেছে, বাইরে আর সারা শব্দ নেই, কিন্তু প্রকাণ্ড বাড়ির মধ্যে থেকে দুটি গলার আওয়াজ মাঝে মাঝে শোনা যেতে লাগলো। এখন এসেছো পিড়িতে? আরে এসব তুমি কি বলছো? চুপ করো। আরে সোসাইটিতে থাকতে গেলে এগুলো একটু করতে হয়। তুমি এসব বুঝবে না। আমি সব বুঝতে পারছি, তোমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। বোধহয় শোবার ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছিল, সেদিকে আর মন গেল না আমার। আমি ইঞ্জেকশন দিলাম পিউকে। পিউ একটু নড়ে চড়ে কাঁদবার উপক্রম করল। সুন্দর মুখখানি কুঁচকে উঠল, কিন্তু সে কাঁদল না। চোখ মেলে কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে রইল। তারপর ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে আবার ঘুমিয়ে পড়ল। আজ রাত্রে আমার কোনো কাজ নেই, শুধু পিউয়ের দিকে চেয়ে বসে থাকা ছাড়া। আবার মনে পড়ল বাবার কথা। শোন মা, ভালো হয়ে থাকবি, ভালো করে শিখবি সবকিছু, কেমন? এই দেখো মেয়ের কাণ্ড। আরে পাগলি, আমি কি দূরে যাচ্ছি নাকি রে? পাশের পাড়াতেই তো থাকছি। প্রতি রোববার বিকেলে তোদের ছুটি থাকবে, তখন তো তুই বাড়ি গিয়ে 2-4 ঘন্টা কাটিয়ে আসতে পারবি। আর বাকি সময়টা ও দেখবি কেমন করে কেটে যাবে কাজের মধ্যে দিয়ে। আমার কথা তোর আর মনেই পড়বে না। বাবা চেষ্টা করে আমার সুযোগ করে দিলেন। প্রফেশনাল নার্স হয়ে নার্সদের কোয়ার্টারে উঠে এলাম। 3
বছরের কোর্স, 3 বছর পরে পাকা নার্স হয়ে বেরোবো। নার্সদের হস্টেলে একটি ঘর পেলাম। আমাদের ওপর নিয়মের খুব কড়াকড়ি, সব কাজ কাঁটা ধরে হয়। কাজের সময় ছাড়া নার্সরা ছাত্রদের সঙ্গে মিশতে পারে না। সপ্তাহে 1 বেলা ছুটি। হস্টেলে শুক্লার সঙ্গে ভাব হলো। সে আমার চেয়ে 1 বছরের সিনিয়র। দেখতে এমন কিছু সুন্দর নয়, কিন্তু মুখখানি ভারী মিষ্টি আর মমতা ভরা। আমার প্রাণের বন্ধু হয়ে দাঁড়ালো শুক্লা। এমন একটা সময় এলো যখন আমার মনে শুক্লা আমার বাবার চেয়েও বেশি জায়গা জুড়ে বসল। দিন কাটতে লাগলো। হস্টেলে থাকি, ক্লাসে লেকচার শুনি, হাসপাতালে কাজ শিখি। রাত্রিরে যখন হস্টেলের আলো নিভে যায়, তখন শুক্লা চুপি চুপি আমার ঘরে আসে, নয়তো আমি শুক্লার ঘরে যাই। দুজনে মুখোমুখি বিছানায় শুয়ে ফিসফিস করে গল্প করি। কি মাথা মুন্ডু গল্প করি তা জানি না। কোনোদিন গল্প করতে করতে রাত 12টা বেজে যায়। ওই 12টা বেজে গেল। যাই এবার, কাল সকালে আবার ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, যা এবার, নইলে নীলিমাদি জানতে পারলে। উফ, তোর খালি নীলিমা দিদি নীলিমা দিদি। রাখ এখন, আমি চললাম। এই শুক্লা, কি? গুড নাইট। খাস তো আঙুল চেটে ডাল ভাত আলু সেদ্ধ, আবার সাহেবদের মতন গুড নাইট বলা হচ্ছে। টং। হাসপাতালে যখন কাজ করতে যাই, অনেক ছাত্র এবং ডাক্তারের সঙ্গে কাজ করতে হয়। তাছাড়া রোগী তো আছেই। রোগীরা বেশিরভাগ গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর। কি অবস্থায় পড়ে নিতান্ত নিরুপায় হয়ে এরা হাসপাতালে ভর্তি হয়েছে, তাই ভেবে আমার বড় কষ্ট হয়। ডাক্তারেরা বেশিরভাগই তাড়াহুড়ো করে রোগী দেখে চলে যেতেন। ছাত্রেরা বেশ মন দিয়ে দেখত, কিন্তু তাদেরও ছিল নির্লিপ্ত ভাব। তারা যেন রোগটাকেই দেখত, রোগীকে দেখত না। ছাত্রেরা ইউনিফর্ম পরা নার্সদের সঙ্গে মিলেমিশে কাজ করে, কিন্তু নার্সদের যেন মানুষ বলে মনেই করে না। আমরা যেন কলের পুতুল। 2-1 লক্ষ্য করে, তবে তাদের চোখ ভুমরার মতো এক নার্সের মুখ থেকে আরেক নার্সের মুখে ঘুরে বেড়ায়, মধুর সন্ধান করে। এরা যেন কলার ব্যাপারী, রথের মেলায় কলা বেচতে এসেছে। রথ দেখা, কলা বেচা 2 কাজ একসঙ্গে করে। একটি ছাত্র ছিল, তার নাম মনমথ কর। শুনেছিলাম ব্রিলিয়ান্ট ছেলে, লম্বা, মানানসই গড়নের চেহারা, চটপটে স্বভাব। অন্য ছেলের যে কথা বুঝতে 10 মিনিট সময় লাগত, সে তা 1 মিনিটে বুঝে নিত। তার চোখের দৃষ্টি ছিল আশ্চর্য রকমের উজ্জ্বল। আমার সঙ্গে চোখাচোখি হলেই সে একটু হাসত। আমার তখন যে বয়স, সেই বয়সের মেয়েরা মনে মনে কল্পনার জাল বুনতে আরম্ভ করে। মনমথ কর ভালো ছাত্র, তার চেহারা ভালো। সে আমার মতো একজন প্রফেশনাল নার্সের দিকে তাকিয়ে মুখ টিপে হাসে কেন? আমার মন আমাকে তার দিকে টানতে থাকে। তার উপর চোখ পড়লে শরীরের রক্ত চনমন করে ওঠে। চোখ তাকে এড়িয়ে যাবার চেষ্টা করে, আবার নিজের অজান্তেই তার দিকে ফিরে যায়। কিন্তু সবই চুপি চুপি, মনে মনে। দরকারের কথা ছাড়া ছাত্রদের সঙ্গে কথা বলার হুকুম নেই। এমনকি তাদের পানে চেয়ে হাসলেও সেটা অপরাধ বলে গণ্য হতে পারে। একবার আমাদের দলের একটি মেয়ে একজন ছাত্রের সঙ্গে হেসে কথা বলেছিল। সিস্টার নীলিমা দিদি দেখতে পেয়েছিলেন। নীলিমা দিদি ভীষণ কড়া প্রকৃতির স্ত্রীলোক। তখন মেয়েটিকে কিছু বললেন না, কিন্তু কাজ সারা হবার পর তাকে অফিসে ডেকে নিয়ে যা বলেছিলেন তা আমরা পরে শুনেছিলুম। বলেছিলেন, ছাত্রদের মন ভোলাবার জন্য তোমরা এখানে আসোনি, তোমরা এখানে এসেছো মানুষের সেবা করতে। ওসব বেহায়াপনা এখানে চলবে না। আমরা সবাই নীলিমা দিদিকে জমের মতো ভয় করতাম। তার কাছে বকা খাইনি এমন মেয়ে ছিল না। একদিন আমিও বকা খেয়েছিলাম, হাসি মশকরা বেহায়াপনার জন্য নয়, কাজে ভুল করেছিলাম বলে। দোষ আমারই,
কিন্তু নীলিমা দিদি এমন বিধিয়ে বিধিয়ে কথা বলেন যে মনে হয় তার চেয়ে দুঘা মারাও ভালো। বকা খাবার পর হাসপাতালের পেছন দিকে নিরিবিলি একটা বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। চোখ ফেটে জল আসছিল। মনমথকরের সামনে না বললে কি চলতো না? এমন সময় পিছনে শব্দ শুনে ফিরে দেখি মনমথকর আমার কাছে এসে দাঁড়ালো। চট করে একবার চারিদিক চেয়ে খাটো গলায় বলল, সিস্টার নীলিমাকে ধরে মার দিতে হয়। আমিও ভয় ভয় চারিদিকে দেখলাম। কেউ যদি দেখে ফেলে আমি বারান্দায় দাঁড়িয়ে ছাত্রের সঙ্গে কথা বলছি, তাহলে আর রক্ষে থাকবে না। নীলিমা দিদি জানতে পারবেন, আবার আমার মুন্ডপাত হবে। সে তেমনি খাটো গলায় বলল, আপনাকে আমার বড় ভালো লাগে। কত নার্স তো রয়েছে, আপনি তাদের মতো নন। এই কথা বলতে বলতে তার উজ্জ্বল চোখ দুটি হেসে উঠল। আমার মনের মধ্যে ভীষণ টানাটানি চলছে। একদিকে ইচ্ছে হচ্ছে পালিয়ে যাই, অন্যদিকে ইচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা শুনি। আপনার নাম কি? প্রিয়ংবদা। কোনো ক্রমে নিজের নামটুকু বলেই আমি ছুটে সেখান থেকে পালিয়ে গেলাম। কিন্তু মনটা সারা দিন নেশায় টলমল করতে রইল। তখন জানতাম না সেটা কিসের নেশা। শরীর যখন যৌবনের ডাকে আস্তে আস্তে জেগে উঠতে থাকে, তখন তার একটা নেশা থাকে, ঘুম ভাঙার নেশা। এসব তখন কিছুই জানতাম না। কি বা জানতাম তখন? সে আজ ৮-৯ বছর আগের কথা। তারপর থেকে যখনই ওর সঙ্গে দেখা হয়, ও মুখ টিপে হাসে। মনে হয় সে হাসিটা আরো ঘনিষ্ঠ, যেন ওর আর আমার মধ্যে একটা গোপন সম্বন্ধ হয়েছে। আড়ালে আবদালে দেখা হয়ে গেলে চট করে দুটো কথা বলে। এই যে, কেমন আছেন? দুদিন দেখা পাইনি যে। এই ধরনের। এইভাবে ২-৩ মাস চলল। একদিন একটু বেশিক্ষণ কথা বলবার সুযোগ ঘটে গেল। দুপুরবেলা আমি দোতলায় একটা ওয়ার্ডে কাজ সেরে বেরোচ্ছি। দেখি ও সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে। আমার জন্যই দাঁড়িয়ে আছে তাতে সন্দেহ নেই। একসঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। কথা শুরু করলেন মনমথই। কাল তো আপনার বিকেলবেলা ছুটি, তাই না? হ্যাঁ। চলুন না, আমার সঙ্গে চা খাবেন। হ্যাঁ? কোথায়? কোনো একটা হোটেলে, আই মিন রেস্টুরেন্টে। আমি 4টের সময় এসে আপনাকে নিয়ে যাব। না না, হবে না যে। হবে না? কেন বলুন তো? আমি আমি ছুটির দিনে বাবাকে দেখতে যাই। ও, আপনার বাবা বুঝি কলকাতাতেই থাকেন? তা বেশ তো, আমার সঙ্গে চা খেয়ে আপনি বাবার কাছে চলে যাবেন। ঘণ্টাখানেক দেরি যদি হয়, তাতে কি আর এমন ক্ষতি হবে? আমি কি উত্তর দেব ভেবে পেলাম না। এতক্ষণে আমরা সিঁড়ির নিচে পৌঁছেছি। ও মুখ টিপে হেসে চলে গেল। সারাদিন ওই কথাই মনের মধ্যে ঘুরতে লাগলো। আগে কখনো একজন পুরুষের সঙ্গে হোটেলে চা খাইনি। এই চা খাওয়া অনুষ্ঠানের মধ্যে কত অজানা অভিজ্ঞতা লুকিয়ে আছে। ভয় ভয় করছে, আবার মনটা ছটফট করছে সেই নতুন অভিজ্ঞতার স্বাদ পাবার জন্যে। একটা অজানা অনুভূতি, যা আমার কাছে একেবারে অচেনা। আচ্ছা, মনমথ চা খেতে খেতে কি বলবে আমায়? কি পরে যে যাব, তেমন ভালো শাড়ি তো কিছু। হঠাৎ যদি চেনা কেউ দেখে ফেলে আমাদের একসঙ্গে, ইস, কি যে লজ্জা। রাত্রিরে আলো নিভে যাবার পর শুক্লা এলো আমার ঘরে। শুক্লার কাছে আমি কোনো কথাই লুকোই না, কিন্তু কেন জানি না চা খেতে যাওয়ার কথাটা তাকে বলতে পারলাম না। সংকোচ হলো, লজ্জা হলো। এ যেন আমার একান্ত গোপনীয় কথা, কাউকে বলবার অধিকার নেই। চায়ের নেমন্তন্নের কথা মনে মনেই রাখলাম।
পাশাপাশি বিছানায় শুয়ে আজে বাজে গল্প হতে লাগলো। নীলিমা দিদির মেজাজ আজকাল এমন হয়েছে যে কাছে যেতে ভয় করে। শুনলাম ডক্টর লালমোহন সরকার, ওই যে হার্ট স্পেশালিস্ট, কয়েকদিন হাসপাতালে আসছেন না। হ্যাঁ রে, তুই কিছু শুনিসনি? তার নিজেরই হার্ট অ্যাটাক হয়েছে। বাদ দে, শোন না, যেটা বলার ছিল, তুই মেটারনিটি শিখবি? না ভাই, তার চেয়ে চাইল্ড নার্সিংই ভালো। আজ মেটারনিটি ওয়ার্ডে কি মজা হয়েছিল জানিস? না তো। ও, চাইল্ড নার্সিং এর কথায় মনে পড়লো। হ্যাঁ রে, মনমথ কর তোর দিকে চেয়ে মুখ টিপে টিপে হাসে কেন বল দেখি? মনমথ কর? ধ্যাৎ, তুই দেখেছিস নাকি? দেখিনি আবার? আরো অনেকে হয়তো দেখেছে। কি ব্যাপার বলতো? বল বল, বলে ফেল। মনমথ নামেও মদন দেব, কাজেও। কি হলো বল? তখন আর উপায় রইল না। শুক্লাকে বললাম, চায়ের নেমন্তন্নর কথাও শোনালুম। শুনে শুক্লা বিছানায় উঠে বসল, চাপা গলায় তর্জন করে বলল, খবরদার প্রিয়া, ওর ফাঁদে পা দিসনি। সাংঘাতিক বদমাশুটা, যাকে বলে উলফ। উলফ? উল মানে তো নেকড়ে। মানুষের মধ্যেও নেকড়ে বাঘ আছে, জানিস না? টের পাস না চারপাশে? তারা কাঁচা বয়সের মেয়েদের ধরে ধরে খায়। মনমথ কর হচ্ছে সেই নেকড়ে। সাবধান করে দিচ্ছি তোকে, একদম ওই চায়ের নেমন্তন্ন খেতে যাবি না, এই বলে দিলাম। যা, তুই ঠাট্টা করছিস শুক্লা। কি করে জানলি তুই? কি করে জানলাম? যেভাবে একটা হুলো বেড়াল চেনা যায়, আমাকেও তো ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। পড়াশুনোয় যেমন ভালো ছেলে, বজ্জাতি বুদ্ধিতেও তেমনি পাকা। আমাকে দেখে মুখ টিপে টিপে হাসত। তারপর একদিন আড়ালে পেয়ে বলল, তোমাকে বড় ভালো লাগে। নার্স তো অনেক আছে, কিন্তু তুমি তাদের মতন নও। ব্যাস, কিছুদিন পরে চায়ের নেমন্তন্ন। সব মিলে যাচ্ছে, সব। আমার কপাল ঘেমে উঠল, বুক ধড়াস ধড়াস করতে লাগলো। তবু জানতে চাইলাম, ওর মতলব যে খারাপ তা শুক্লা বুঝলো কি করে? উত্তরে সে জানালো, নমিতা বলেছিল। নমিতাকে তুই দেখিসনি, তুই আসবার আগেই সে নার্স হয়ে বেরিয়ে গেছে। দেখতে ভালো ছিল, মনে ছিল প্রেমের খিদে। মনমথ নেকড়ে প্রায় তাকে মুখে পুড়েছিল। নেহাত কপাল জোর, তাই বেঁচে গেল। সেদিন আর শুক্লার সঙ্গে কথা বাড়ানোর ইচ্ছে হলো না। শুক্লাও বোধহয় সেটা বুঝতে পেরেছিল। ওর কথার উত্তর দিচ্ছিলাম না ঠিক মতো। একসময় আমার দিক থেকে সাড়া না পেয়ে শুক্লাই চলে গেছিল সেদিন। জানি না কখন গেছিল, তবে সেদিন একটা জিনিস বুঝেছিলাম, খুব বাঁচিয়ে চলতে হবে নিজেকে। আর কেউ যেন কোনোদিন চায়ের অজুহাতে আমাকে ফাঁদে ফেলতে না পারে। এই যে তোমার চা। শঙ্খনাথের ডাকে সম্বিত ফিরে ঘাড় ঘুরিয়ে দেখি হাতে 2 পেয়ালা চা নিয়ে দাঁড়িয়ে আছেন শঙ্খনাথ। আমার তাকানোয় বোধহয় কোনো বার্তা ছিল। শঙ্খনাথ একটু নিজের কাজের অজুহাত খাড়া করার ভঙ্গিতে বললেন, দেখলাম তুমি পিউর দিকে তাকিয়ে ঠায় বসে আছো, তাই ভাবলাম একটু চা নিয়ে আসি। এই যে। আমি যে মনে মনে কত দূর ঘুরে এলাম তার তাকে কি বোঝাই। হাত ঘড়িতে এক ঝলক সময় দেখলাম, রাত 3টে বাজে। নিজেই যেন অবাক হলাম, এতক্ষণ আমি বসে থেকেছি। একদিন পুরুষ মানুষের ভয়ে যে চায়ের নেমন্তন্নে যায়নি, সেই চাই আর এক পুরুষ মানুষ নিজের হাতে করে এনেছেন, কিন্তু তার চোখে কোনো নেকড়ের চাহনি নেই। তাই নির্দ্বিধায় চায়ের পেয়ালা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম, সরে এলাম পিউয়ের খাটের পাশ থেকে। শঙ্খনাথ বাবুও আমার পেছন পেছন এসে দাঁড়ালেন। ওর দিকে ঘুরতেই জিজ্ঞেস করলেন, আচ্ছা, পিউ এখন কেমন আছে? ভালো, চিন্তার কোনো কারণ নেই, খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবে।
আপনারা বলেন চিন্তার কোনো কারণ নেই, কিন্তু বাবা কি তার মেয়ের চিন্তা না করে পারে? শঙ্খনাথের একটা ছোট্ট কথা আবার আমার বাবার কথা মনে করিয়ে দিল। মনে আছে যেদিন আমি ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে বাড়ি ফিরলাম, মনে পড়ে গেল সেই দিনের কথা। বাবার চোখে একটা স্বস্তি দেখতে পেয়েছিলাম। সার্টিফিকেটটা হাতে নিয়ে বলেছিল, যাক, তোর একটা হিললে হলো, তবে এবার আমি নিশ্চিন্তে মরতে পারবো। বাবা কি যে বলো না, আজকে কোথায় আনন্দ করবে তা না। আরে আনন্দে কি আর নাচানাচি করবো না কি রে মা? সে তো মনের গভীরের অনুভূতি। নাচানাচির কথা মনে হতেই শঙ্খনাথ বাবুর স্ত্রীর কথা মনে এলো। একটু কৌতূহল হলো, কিন্তু সরাসরি প্রশ্ন করাটা অভদ্রতা হবে। সুতরাং চায়ে চুমুক দিয়ে বললাম, চাটা বেশ হয়েছে। কে বানিয়েছেন? আপনার স্ত্রী? শঙ্খনাথ বাবুর স্ত্রীর প্রসঙ্গ ইচ্ছা করেই তুললাম। শঙ্খনাথ উঠে গিয়ে ঘরের জানলাটা খুলে দিলেন। এখন আর বৃষ্টি নেই। জানলা দিয়ে শঙ্খনাথ একটু বাইরে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত, মাত্রই কয়েক লহমা। তারপর একটা অদ্ভুত শূন্য ক্লান্ত গলায় উত্তর দিলেন, আমার স্ত্রী? তার তো এখন সবে কলির সন্ধে। তিনি ঘুমোচ্ছেন। বেলা 10টার আগে তিনি বিছানা ছাড়বেন না। হঠাৎ মনে হলো সীমা লঙ্ঘন করছি। নীলিমা দিদি এই সীমা লঙ্ঘন করাটা একদম বরদাস্ত করতেন না। কারোর দাম্পত্য নিয়ে কৌতূহল দেখানো আমার মতো নার্সের ক্ষেত্রে ঠিক নয়। সামলে নিলাম নিজেকে। গিন্নির প্রসঙ্গ বাড়তে না দিয়ে প্রশ্ন করলাম, আপনি ঘুমোলেন না কেন? তার মুখখানা বিরাগে ভরে উঠল। ঘুমোতে ইচ্ছে হলো না। আর কতটুকুই বা রাত বাকি আছে? ঘণ্টাখানেকের মধ্যেই তো ভোর হয়ে যাবে। চা খাওয়া শেষ হলো। শঙ্খনাথ বাবু পেয়ালা দুটো পাশের ঘরে রাখতে গেলেন। আমি আবার পিউয়ের বিছানার পাশে গিয়ে বসলুম। শঙ্খনাথ বাবু ফিরে এসে ঘরময় ঘুরে বেড়াতে লাগলেন। আমি বসে বসে অনুভব করলাম তার চোখ থেকে থেকে আমার দিকে ফিরছে। আমার সম্বন্ধে তার বিস্ময় আর কৌতূহল এখনো কাটেনি। শঙ্খনাথ বাবুর মধ্যে একজন বাবার ছবি স্পষ্ট হয়ে উঠতে থাকলো আমার চোখের সামনে, ঠিক আমার বাবার মতো। ঘড়ির কাঁটা তার নিজের ছন্দে ঘুরতে লাগলো। আমি একটু ঘাড় হেলিয়ে দিলাম পিঠ সোজা চেয়ারটার মাথায়। শঙ্খনাথ যেন দেখেও দেখলেন না। তারপর ক্রমে ফর্সা হলো। জানলার কাঁচের ভিতর দিয়ে দিনের আলো দেখা গেল। বৃষ্টি থেমেছে, কিন্তু মেঘ কাটেনি। বাড়ি জেগে উঠল। আমিও সারা রাত জেগে থাকলে এখন আর কিছু হয় না, কেবল চোখটা একটু লাল হয়ে যায়, জ্বালা জ্বালা করে। যাই, মুখে জলের ছিটে দিয়ে আসি। ঠিক তখনই ঘরে এলো কলাবতী। তার পেছনে পেছনে শিবসেবক। কলাবতী পিউয়ের খাটের পাশে মেঝের ওপর আসন পিঁড়ি করে বসল। তারপর পিউয়ের দিকে হাত বাড়ালো। আমি অবাক হয়ে বললাম, এ কি? কলাবতী হেসে বলল, খুকি দুধ পিবে। দুধ? কোথায় দুধ? কলাবতী নিজের বুকের ওপর হাত রেখে বলল, এইখানে। আমি হাঁ করে চেয়ে রইলাম। কলাবতী আমার মুখের ভাব দেখে হেসে গড়িয়ে পড়ল। কলাবতীর হাসির চোটে শঙ্খনাথ বাবু এসে দাঁড়ালেন ঘরের দরজায় পর্দার ফাঁকে। কি হয়েছে? ঝি বলছে পিউ নাকি কলাবতীর দুধ খায়। হ্যাঁ, জন্ম পর্যন্ত পিউ কলাবতীর দুধ খায়। ওর মা তো আর ওকে দুধ দেয়নি। ফিগার খারাপ হয়ে যাবে না? আমার মুখ চোখ গরম হয়ে উঠল। কোন দিকে তাকাবো ভেবে পেলাম না লজ্জায়। একটু পরে পেশাদার নার্সের গলায় জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু কোনো আপত্তি করেননি তো? না না, আপত্তি হবে কিসের জন্য?
ইতিমধ্যে কলাবতী পিউকে কোলে নিয়ে দুধ খাওয়াতে আরম্ভ করে দিয়েছে। আমি মুখ ফিরিয়ে নিলাম। কি যে এদের মতিগতি কিছুই বুঝি না। এরকম ব্যাপারে আমার অভ্যেস নেই, কিন্তু ডাক্তার যখন অনুমতি দিয়েছেন তখন আর বলবার কি আছে। শিবসেবক খাটো গলায় বলল, নার্স সাহেব, পাশের ঘরে চা দেওয়া হয়েছে, আপনি মুখ ধুয়ে নিন। সাদা টাইলস বাঁধানো ঝকঝকে বাথরুমে গেলাম। বেসিনের ওপরের আয়নায় নিজের ক্লান্ত শ্রান্ত মুখটা দেখলাম একটু। চোখের নিচে কালি, বুড়ি হয়ে যাচ্ছি। একটু স্থির হয়ে দেখলাম নিজেকে বিরাট গোল আয়নাটায়। কিচ্ছু মেলে না জীবনে, না, গরিবের কিচ্ছু মেলে না। মুখটা একটা দুধ সাদা তোয়ালেতে মুছে ডাইনিং রুমে গিয়ে চা খেতে বসলাম। প্রকাণ্ড ঘর, মাঝখানে লম্বা চকচকে পালিশ করা ডাইনিং টেবিল, তার একপাশে খাবার দেওয়া হয়েছে। সুন্দর একটা কুরুশের কাজ করা টেবিল ম্যাটের ওপরে টি কোজি ঢাকা, পোর্সেলিনের টিপট। ঢাকনা খুলতেই দার্জিলিং চায়ের সুবাস আমাকে মাতাল করে দিল। শুধু চা নয়, টোস্ট, ডিম, এক গ্লাস গরম দুধ। শঙ্খনাথবাবু টেবিলের পাশে বসলেন একটা নির্দিষ্ট চেয়ারে। তার সামনে কেবল এক গ্লাস ওভালটিন। তার সামনে খাবো? এই মা, উনি যেন আমার মনের কথাটা বুঝতে পারলেন। উঠে এসে একটা খুব সুন্দর জার্মান সিলভারের ট্রে থেকে পাউরুটি তুলে রূপোর চামচ দিয়ে মাখন লাগিয়ে কেবল জিজ্ঞেস করলেন, আচ্ছা, এর সঙ্গে কি একটু মারমালেট মিশিয়ে দেব? আমার এভাবে খেতে খুব ভালো লাগে। আসলে গ্রামের ছেলে তো, গুড়মুড়ি খেয়েই তো বড় হয়েছে। একটু মিষ্টি সকালে খেলে মুখ মিষ্টি হয় সারাদিন। কই নাও মিস প্রিয়দম্মা, আরে লজ্জা পাচ্ছ নাকি? আরে নাও নাও, ডিম ঠান্ডা হলেই আবার বালি বালি হয়ে যাবে। এক অদ্ভুত অচেনা লজ্জা। মানুষটা যেন কেমন, বলে কিনা প্রিয়দম্বা। লোকটা এটাও জানে না প্রিয়ংবদা দেবী কত বড় কবি ছিলেন। বাবা তাঁর নামেই আমার নাম রেখেছিলেন। চাষাড়ের লোকটা তবু এত আন্তরিক কেন? একা বলে? আর কখনো কি কেউ ওর সঙ্গে ব্রেকফাস্ট করে না? আমার বুকের ভেতর থেকে একতলা ব্যথা চোখের কোণে। মা মরা মেয়ে আমি, আমাকে কি কখনো এত যত্ন, এত... গলার ব্যথা ভুলে আমি খেতে আরম্ভ করলাম। বললাম, নার্সকে ব্রেকফাস্ট খাওয়ানোর কিন্তু নিয়ম নেই। শঙ্খনাথবাবু বললেন, নিয়ম কানুন ওসব আমি জানি না। বলেছি তো আমি চাষা মনীষী, যা মনে আসে তাই করি। আমি খেতে লাগলাম। তিনি মাঝে মাঝে ওভালটিনের গেলাসে চুমুক দিতে দিতে আমার খাওয়া দেখতে লাগলেন। সঙ্গে সঙ্গে তিনি কথা বলে চললেন, ছাড়া ছাড়া কথা। তুমি হয়তো অবাক হচ্ছ নার্স, এমন আজব কাণ্ড হয়তো আর কোথাও দেখোনি। কোন কাণ্ডের কথা বলছেন? কেন, একটা কাণ্ড বাদে আর কিছু এ বাড়িতে আজব বলে তো মনে হয় না। তোমার চোখে আরো কিছু আজব পড়েছে নাকি? আমি সামান্য নার্স, আমাদের চোখে আজব কিছু পড়ার অনুমতি নেই। কথার জালে আমাকে জড়িও না। আমি জানি আমার পিউয়ের কলাবতীর দুধ খাওয়াটা তোমার আজব লেগেছে, রাগও হয়েছে বোধহয়। রাগ? রাগ কেন হবে? রাগ হওয়ার কোনো কারণই তো নেই। তোমার মুখ কিন্তু অন্য কথা বলছিল। আসলে কলাবতী হচ্ছে শিবসেবকের বউ। ওরা 4-5 বছর আমার বাড়িতে চাকরি করছে। ওই পশ্চিমা পাহাড়ি জাতের লোক, গাড়োয়ালি। আমার অত্যন্ত অনুগত ওরা। আমার জন্য ওরা প্রাণও দিতে পারে। তার প্রমাণ আমি পেয়েছি। মানে? কোনো মহিলার বুকে দুধ আসে তার নিজের সন্তানের জন্য। সেই দুধ যে অন্যের সন্তানের জন্য দান করে, তার কাছে তো নিজের প্রাণ তুচ্ছ। হ্যাঁ, ঠিকই বলেছ। কলাবতীর একটা ছেলে আছে, পিউর থেকে মাস 6 বড়। তার জন্য বরাদ্দ দুধই পিউ ভোগ করছে। আপনার স্ত্রী নিশ্চয়ই কোনো অসুস্থতার জন্য?
পিউকে দুধ দেয় না কেন? জাস্ট ফিগার খারাপ হয়ে যাবে বলে। সলিলা রিটায়ার্ড সিভিলিয়ানের মেয়ে। বছর 3 আগে আমাদের বিয়ে হয়েছিল। দেখে সলিলা আমাকে বিয়ে করেছিল জানি না, বোধহয় টাকা দেখে। পিউ আমাদের একমাত্র সন্তান। জন্মাবধি ওই ঝিয়ের কোলেই মানুষ। আমার তখন ডিউটি শেষে ফেরার পালা। খাওয়া শেষ হতেই শঙ্খবাবুর সঙ্গে আমার কথা শুকিয়ে গিয়েছিল, যেন সূর্যের আলো এসে সব সরিয়ে দিয়েছে। এখন শুধু আলো, রোদ, কোনো আলো আঁধারি নেই। বেলা 8টার সময় ডাক্তার এলেন। ডাক্তারকে দেখে চমকে উঠলাম। ডক্টর মনমথ কর, যার চায়ের নিমন্ত্রণ পেয়ে আমি ভেসেছিলাম, কিন্তু যাইনি। শুক্লার কথাগুলো আমাকে সাবধান করে দিয়েছিল বলে। এবার আবার শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রিমঝিম। আজ শুনলেন পর্ব 1। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ শুদ্ধ সত্য দাশগুপ্ত। পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য। বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার। সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনায় ভিজুয়াল অডিও। গল্প পাঠে প্রিয়া দেবশ্রী মুখার্জি। প্রিয়ার বাবা সুদীপ্ত ঘোষ। শঙ্খনাথ স্পন্দন দাস। সলিলা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়। শুক্লা জয়ত্রী ঘোষ। মনমতকর প্রসূন দাস। পিউ শ্রুতি রয় আচার্য। কলাবতী মধুরা চৌধুরী। শিবসেবক সৌরভ চক্রবর্তী। নিরঞ্জন অভিষেক মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।